তো আমরা ফার্স্টে আজকে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে পড়ব। তো নেফ্রোটিক সিনড্রোম এটা হচ্ছে রিজন অফ অ্যানাসার্কা, ঠিক আছে। অ্যানাসার্কা বলতে জেনারেলাইজড ইডেমা বোঝাচ্ছে। তো কি দেখা যায় যে আমাদের অ্যানাসার্কা যেটা বা জেনারেলাইজড ইডেমা সেটা হচ্ছে দেখা যায় যে ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য সাবকুটেনিয়াস টিস্যু থ্রু আউট দ্য বডি, মানে পুরা বডিতে জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করছে এখানে, কোনো লোকালাইজড এরিয়াতে না, মানে শুধু লেগে না বা শুধু লাঙে না এরকম না, জেনারেলাইজডভাবে পুরা বডিতেই ডেভেলপ করছে, এটাই হচ্ছে অ্যানাসার্কা। তাহলে অ্যানাসার্কার আর কি কি কজ আছে? একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, একটা সিরোসিস অফ দ্য লিভার, একটা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। দেখো এই যে তিনটার কথা বললাম না, তিনটাই ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে যাওয়ার কারণে হয়। কিভাবে? নেফ্রোটিক সিনড্রোমে দেখো নেফ্রোটিক সিনড্রোমে ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে অ্যালবুমিন বের হয়ে আসে ইউরিন দিয়ে, ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোমে। তাহলে ব্লাডে ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে, ব্লাডে অ্যালবুমিনের পরিমাণ কমে যাচ্ছে। তারপর সিরোসিস অফ দ্য লিভার, দেখো সিরোসিস অফ লিভার, এখানে দেখো অ্যালবুমিনের প্রোডাকশনই কমে যাচ্ছে বা প্রোটিনের প্রোডাকশনই কমে যাচ্ছে। প্লাস দেখো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে তো তার হচ্ছে শরীরে প্রোটিনই নেই, ঠিক যেরকম ব্লাডেও প্রোটিন নেই। এখন দেখো ব্লাডে যদি প্রোটিনের পরিমাণ কমে যায়, আমরা তো প্যাথোলজি থেকে পড়ে এসেছি যে ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে গেল কী হয় বলো তো? অনকোটিক প্রেশার কমে যায়, তাই না? প্লাজমা অনকোটিক প্রেশার কমে যায়, তখন কি হয়? এই যে ভেসেল থেকে ইন্টারস্টেশিয়াল যেই জায়গাগুলোতে আছে দেখা যাচ্ছে, ইন্টারস্টেশিয়াল স্পেসে ভেসেল থেকে ফ্লুইডগুলো বের হয়ে আসছে। দেখা যায় যে ফ্লুইডগুলোকে আর ভেসেল ধরে রাখতে পারছে না। প্রোটিন তো দেখা যেত যে ফ্লুইডগুলোকে ভেসেলে ধরে রাখতে পারতো, বাট যেহেতু প্রোটিন কমে গেছে, অনকোটিক প্রেশার কমে গেছে, তো তখন দেখা যাবে যে ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড চলে আসছে। তো এই যে দেখো এখানে আমি জাস্ট জেনারেলাইজ ইডেমার কথাটা বললাম এই কারণে যে পুরা বডিতে যখন পুরা বডি ব্লাডে যখন প্রোটিনের পরিমাণটা একটা ম্যাসিভ আকারে ফল করবে, তখনই আলটিমেটলি জেনারেলাইজড মানে পুরা বডিতে ইডিমা ডেভেলপ করবে, এবং সেটাই হচ্ছে অ্যানাসার্কা হিসেবে আমরা বলে থাকি। আচ্ছা, তো এই গেল তিনটাই আমরা হচ্ছে বলেছি যে অনকোটিক প্রেশার কমে যাওয়া। আরেকটা যেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার, এটার বেলা আসি। এটাতে দেখো এখানে কি হচ্ছে, এখানে আসলে ব্যাপারটা টোটালি অন্যরকম হচ্ছে। দেখো এখানে কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ছে। কিভাবে আমি একটু বলি যে আমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারে ধরো এইটা হচ্ছে হার্টে তো দেখো যে ভেনাস রিটার্ন হচ্ছে, তো দেখা যাচ্ছে যে কি হচ্ছে বলো তো, যে হার্টের 4টা চেম্বার যদি ধরি, তা দেখো যে হার্ট তো মেইনলি পুরা বডিতে পাম্প করে, তাই না? তো হার্ট ফেইলার কখন হয়? যখন হার্ট অ্যাডিকুয়েটলি পাম্প করতে পারে না হোল বডিতে। তো যদি সে অ্যাডিকুয়েটলি পাম্প করতে না পারে, তার ক্ষেত্রে দেখা যায় যে ভেনাস প্রেশারটা বেড়ে যায়, কারণ দেখা যায় যে এই যে সিস্টেমিক সার্কুলেশনে আবার দেখা যায় যে ব্লাডটা ব্যাক করে চলে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু পাম্প করতে পারছে না, অনেক ব্লাড জমে গেছে তো হার্টে, ওটা আবার পেছন দিকে ব্যাকফ্লো করে, এবং এই যে এটা তো এসভিসি আইভিসি এটা দিয়ে আবার দেখা যায় যে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। এখন সিস্টেমিক সার্কুলেশনে চলে গেলে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই না? তখন এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেড়ে যায়, আমরা জানি যে এখানে আলটিমেটলি ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে এখানে ইডিমা ডেভেলপ করবে। তো আলটিমেটলি পুরা শরীর জুড়ে একটা জেনারেলাইজড ইডিমা থাকবে। তাহলে এই হচ্ছে কিছু রিজন যার কারণে জেনারেলাইজড ইডিমা বা যেটা হচ্ছে অ্যানাসার্কা ডেভেলপ করে। তো তিনটায় পড়বো আমরা, অনকোটিক প্রেশার কমে যাওয়ার কারণে, আর একটা পড়বো আমরা ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো আমরা নেফ্রোটিক সিনড্রোমের দিকে চলে আসি, যেটা আমাদের আজকের মেন টপিক।
নেফ্রোটিক সিনড্রোমের দিকে একটু খেয়াল করি। এখানে কি বলছে যে এটা একটা গ্লোমেরুলার সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই ওভার প্রোটিনিউরিয়া, অ্যালবুমিনেমিয়া, ইজেমা আর জেনারেলাইজড ফ্লুইড রিটেনশন, ভলিউম ডিপ্লেশন উইথ হাইপোটেনশন, ইন্টারভাস্কুলার এক্সপানশন উইথ হাইপারটেনশন। আচ্ছা, আমি একদম ভেঙে এখন বলি, ঠিক আছে? তো এখানে ফার্স্টেই বলছে ওভার্ট প্রোটিনিউরিয়া। তো এটা কেন বলেছে আমরা একদম ভিতরে ডিপ একটু আলোচনা করি, দেখি ওভার্ট প্রোটিনিউরিয়াটাকে কেন বলেছে। তো দেখি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারটা কিন্তু এখানে ড্যামেজ হয়ে যায় নেফ্রোটিক সিনড্রোমে। নেফ্রোটিক সিনড্রোমে কেন প্রোটিন বের হচ্ছিল বলো তো? বেশি করে যেহেতু গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার দিয়ে কিন্তু এত পরিমাণে প্রোটিন বের হওয়ার কথা না। অবশ্যই গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারে কোনো ড্যামেজ হয়েছে। এই ড্যামেজের কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারটা অনেক বেশি পারমিয়েবল হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই বেশি পরিমাণে প্রোটিন আসছে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার বিকাম ড্যামেজড অর মোর পারমিয়েবল টু প্রোটিন, তখন দেখা যাচ্ছে যে আমাদের 3.5 গ্রাম পার ডে করে, এর থেকে বেশি করে হচ্ছে প্রোটিন বের হচ্ছে। তো ইউরিনটা ফ্রদি অ্যাপিয়ারেন্স থাকবে, কজ আমরা কি দেখব, যেহেতু এখানে অ্যালবুমিন, তারপরেও মনে হচ্ছে প্লাজমা প্রোটিন, এগুলোও তো ইউরিন দিয়ে বের হচ্ছে, তাই না? তো এই যে ইউরিন দিয়ে এত পরিমাণে অ্যালবুমিন, প্লাজমা প্রোটিন বের হচ্ছে, তার কারণে ইউরিনটা ফ্রদি দেখা যাবে। আর অ্যালবুমিনেমিয়া, এখানে দেখব আমরা যে ব্লাডে ইউরিন দিয়ে যেহেতু প্রোটিন বের হয়ে যাচ্ছে, তাহলে ব্লাডে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে এবং এটা 30 গ্রাম পার লিটারের থেকে কমে যাবে। এই কারণে আমরা তো আগেই বলেছি যে অনকোটিক প্রেশার কমে যাচ্ছে এবং জেনারেলাইজড ফ্লুইড রিটেনশনটা হচ্ছে। এখন দেখো ইন্ট্রাভাস্কুলারলি কি হচ্ছে। ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিপ্লেশন হচ্ছে উইথ হাইপোটেনশন। দেখো এই যে ভেসেলের ভেতরে যেই ব্লাডের ভলিউম কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে অনকোটিক প্রেশার যেহেতু কমে গেছে, তাহলে ফ্লুইডরা ধরে রাখতে পারছে না, ভেসেলের ভেতর থেকে ফ্লুইড বাইরে চলে আসছে ইন্টারস্টিশিয়াল প্রেশার, তখন দেখা যাচ্ছে যে ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিপ্লেশন হচ্ছে। যেহেতু ভেসেলের ভেতরে ব্লাডের ভলিউম কম, তাহলে ওখানে কিন্তু ভেসেলের ভেতরে দেখা যাচ্ছে যে ব্লাডের প্রেশারও কম। যেহেতু ভলিউম কম, তার মানে আমরা বুঝতে পারছি প্রেশারও কম, তাহলে এখানে হাইপোটেনশন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তো এখন দেখো যে এই যে যখন রাস অ্যাক্টিভেশন হয়, যে রেনান, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্টিভেশন যখন হয়, তখন কি হয়, দেখা যায় যে আমাদের শরীর সোডিয়াম ওয়াটার রিটেনশন শুরু করে দেয়, তখন আবার হাইপার টেনশন ডেভেলপ করতে পারে। তো দেখা যাচ্ছে যে কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইপোটেনশন আছে, কিছু পেশেন্টের ক্ষেত্রে, অথবা এটা হতে পারে যে রাস অ্যাক্টিভেশন হয়ে গেছে, যেহেতু পেশেন্টের হাইপোটেনশন, ব্লাড ভলিউম কম, তাহলে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা তার অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং তার দেখা যাবে যে সে ফ্লুইড রিটেনশন করা শুরু করে দিয়েছে এবং এখান থেকে হাইপার টেনশন ডেভেলপ করছে। আমরা কজেস অফ দ্য নেফ্রোটিক সিনড্রোমে আসি, কি কজেস আছে। ফার্স্টে আমরা চলে যাই যে মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনাল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এগুলো আমরা পড়েছিলাম প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ হিসেবে। যে মোস্ট কমন কজ আমরা পড়েছিলাম মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি, এটা মোস্ট কমন ইন অ্যাডাল্ট। এখানে হচ্ছে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, সেই কারণে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হওয়ার কারণে এটা থিকেন হওয়ার কারণে, যেহেতু গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেন হচ্ছে, তার এটার নাম হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি। তারপর মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটাও তো বলেছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় এবং এটা কি হয় লাইট মাইক্রোস্কোপিতে এটা হচ্ছে দেখা যায় যে পোডোসাইট ইনজুরি হয় এবং এটা লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে দেখার জন্য।
তো এই যে আসলে কি ব্যাপারটা হচ্ছে যে এগুলা হচ্ছে আমার ডিজিজ। তোমাদের একটু কনফিউশন লাগতে পারে যে এটা আমরা নেফ্রাইটিক সিনড্রোমেও পড়েছি, নেফ্রোটিক সিনড্রোমেও অনেকটা এই যে এই দুটো জিনিস আবার পড়ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এগুলা ডিজিজ, বাট এগুলার যে এই যে নেফ্রোটিক সিনড্রোম এগুলা কিন্তু কোনো ডিজিজ না, এগুলো কোনো সিঙ্গেল ডিজিজ না, এগুলো হচ্ছে ডিজিজের ম্যানিফেস্টেশন বা ডিজিজের জন্য যে সিমটমগুলো অ্যাপিয়ার করে বা যে সিনড্রোমগুলো আসে। যেমন মিনিমাল চেইন ডিজিজের জন্য এই যে নেফ্রাইটিক সিনড্রোমের যে সিমটমগুলা বা যে এটা আমরা পড়েছি যেটা হ্যাঁ সিনড্রোমগুলা ওগুলা যে অ্যাপিয়ার করতে পারে, এটা আর কি ব্যাপারটা। আচ্ছা, তো মিনিমাল চেঞ্জ ডিজিজ গেল। তারপর আমরা দেখব এই তো এইসব ছোটো ছোটো জিনিসপাতি। তারপর ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনাস প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে মেমব্রেনাস পলিফারেশন হয়ে যাচ্ছে। আবার ফোকাল সেগমেন্টাল কিছু গ্লোমেরুলাসের কিছু জায়গায় সেগমেন্ট হয়ে দেখা যায় স্ক্লেরোসিস হচ্ছে, তখন এটা হতে পারে। সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস, মেলাইটাস, অ্যামাইলয়েডোসিস, এসএলই এসব ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম দেখা যেতে পারে। তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কী করে, লং টার্ম যেহেতু ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় লং টার্ম হাইপোগ্লাইসেমিয়া থাকে, তখন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা থিকেনিং হয়ে মেসেঞ্জিয়াল এক্সপানশন হয়ে অথবা ডোরিলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয়ে প্রোটিনুরিয়া ডেভেলপ করে আলটিমেটলি নেফ্রোটিক রেঞ্জে চলে যেতে পারে। আবার অ্যামাইলোইডোসিস যদি হয় তখনও আবার ফিল্ট্রেশন ব্যারিয়ার দেখা যায় যে ডিসরাপশন হয়, তখন আবার দেখা যায় যে প্রোটিন চলে আসছে ইউরিনে। তো আবার এসএলই সিস্টেমিক লুপাস এরিথেমাটাস সেটা একটা অটো ইমিউন ডিজিজ, এবং এখানেও দেখা যাচ্ছে গ্লোমেরুলাইতে ইমিউন কমপ্লেক্সগুলো ডিপোজিশন হচ্ছে, তখন এখান থেকে লুপাস নেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো এই যে NSAID, পেনিসিলামিন, স্ট্রিট হেরোইন এগুলো আছে। ইনফেকশিয়াসের মধ্যে হচ্ছে ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস BC, সেম এগুলো সবাই ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের মাধ্যমে এভাবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে। আর একটা এখানে অন্যরকম আছে কিছু জিনিসপাতি, কার্সিনোমা, সলিড টিউমার হচ্ছে, এগুলো অনেক সময় দেখা যায় যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে অথবা দেখা যায় যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি করে থাকে। তো এই তো আবার অ্যালার্জি বা হেরিডিটারি নেফ্রাইটিস এইসব ক্ষেত্রেও দেখা যায় যে এগুলো নেফ্রোটিক সিনড্রোমকে ট্রিগার করতে পারে। আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাই এইখানে চিলড্রেনের ক্ষেত্রে কোনটা বেশি হয়। আমরা আগেও পড়েছি যে মিনিমাল চেঞ্জ ডিজিজ, যেটা কিনা প্রেডনিসোলনে রেসপন্স করে, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তো এই তো ভ্যারাইটি অফ নেফ্রোটিক সিনড্রোম ইজ কমন ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি একদম ক্লিনিক্যাল ফিচারগুলোতে। আমাদের ক্লিনিক্যাল ফিচারে সবার আগে আমরা তো পড়েছি যে সোয়েলিং বা অ্যানাসার্কা থাকবে, উইকনেস থাকবে। বলতো উইকনেস কেন থাকবে, দেখা যায় যে হাইপোপ্রোটিনেমিয়া যেহেতু, তো একটা ক্রনিক ইলনেস, প্রোটিনের অভাবে দেখো প্রোটিন নাই, তার মানে দেখা যাচ্ছে যে অ্যান্টিবডিও নাই, আবার অনেক সময় হচ্ছে ইমিউনিটি কম, হ্যাঁ তাই না, এরকম একটা কন্ডিশন হতেই পারে, তাই না। রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যাচ্ছে সিভিয়ার অ্যানাসার্কা যেহেতু লাংও এক্সপানশন হচ্ছে, লাংয়ের ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস। আবার পিটিং ইডিমা, ব্লাড প্রেশারটা দেখো নর্মাল, এটা একটু জিনিসটা একটু দেখো তা কেন বলেছে, অফেন নর্মাল ইন মিনিমাল চেঞ্জ বাট মে ভ্যারি, সামটাইমস হাইপোটেনসিভ, সামটাইমস হাইপারটেনসিভ, বাট এটা নর্মালও থাকতে পারে। মিনিমাল চেঞ্জেসের ক্ষেত্রে মেনলি এটা কিন্তু নর্মাল থাকতে পারে। আচ্ছা, অ্যানিমিয়া প্রেজেন্ট থাকে, লিউকোনাইকিয়া প্রেজেন্ট থাকে। অ্যানিমিয়া তো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে থাকবে। তো এখানে ইউরিনারি লস হচ্ছে, ট্রান্সফেরিন একটা প্রোটিন, তাই না, সেটা ট্রান্সফেরিন কী করে বলতো, আয়রনকে আয়রনের সাথে বাইন্ড করে, তাই না। আচ্ছা, তো এইটাও লস হচ্ছে। তারপর লিউকোনাইকিয়া সেটা হোয়াইট নেল, যদি কারো নেইল হোয়াইট হয়ে যায় তাহলে এটা অ্যালবুমিনিয়া সাজেস্ট করে। এটা মেনলি লিভার ডিজিজের ক্ষেত্রে দেখা যায়, যখন অ্যালবুমিনের পরিমাণ কমে যায় লিউকোনাইকিয়া আর কি। লিউকো বলতে সাদা, নাইকিয়া বলতে নেইল, তার মানে নেইলস যখন সাদা হয়, নেইল ফর্ম করে কি দিয়ে, নেইল ফর্মই করে হচ্ছে প্রোটিন দিয়ে। তাহলে দেখা যায় যে যদি এমন হয় যে নেইলস সাদা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এখানে অবশ্যই পেশেন্টের প্রোটিনের অভাব দেখা দিচ্ছে, তার ব্লাডে প্রোটিন নাই, কোনো না কোনোভাবে তার প্রোটিনের লস হচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে যে লিউকোনাইকিয়া অথবা প্রোটিনের প্রোডাকশনই কমে যাচ্ছে, যেমন লিভার ডিজিজের ক্ষেত্রে। আচ্ছা, সিস্টেমিক এক্সামিনেশনে আমরা অ্যাসাইটিস দেখব।
এলিমেন্টারিতে অ্যাসাইটিস যেমন দেখা যাচ্ছে যে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ইডিমা অ্যাসাইটিস ডেভেলপ করছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অ্যাবডোমেনে অ্যাসাইটিস। তারপর রেসপিরেটরিতে হচ্ছে যে প্লিউরাল ইফিউশন থাকতে পারে, আগেই বলেছি। পেরিকার্ডিয়াল ইফিউশন, জেনারেলাইজ ইডিমা তো সব জায়গায় পানি জমে যাবে আর কি। তো এই দেখো নেফ্রোটিক সিন্ড্রোমে প্রোটিন ইউরিয়া যে 3+ or 4+ চলে যাচ্ছে। 24 আওয়ার্স প্রোটিন ইন ইউরিন যদি আমি করি, এখানে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া পাবো। এবং চিলড্রেনের ক্ষেত্রে পাবো 1 গ্রাম পার মিটার স্কোয়ার পার 24 আওয়ার্স, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে পাবো 3.5 গ্রাম পার 24 আওয়ার্সের থেকে বেশি। তাহলে এইটা হচ্ছে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া ডেফিনিশন, যে বাচ্চাদের জন্য যদি হয় 1 গ্রাম পার মিটার স্কোয়ার পার 24 আওয়ার্স থাকবে, বাট যদি এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় তখন 3.5 গ্রাম পার 24 আওয়ার্স থাকবে। এরপর আসছে আমাদের হায়ালিন কাস্টে চলে আসি আমরা সরাসরি, যে আচ্ছা প্রোটিন ইউরিয়া তো আমরা দেখতে পাই লিস্টে দিয়ে। আচ্ছা হায়ালিন কাস্ট হচ্ছে গিয়ে প্রোটিনের প্রেজেন্স। আমরা হায়ালিন কাস্টটা বলতো আমরা যে প্রোটিন দিয়ে ফর্মেশন হতো, তো যেহেতু টিবিউলে প্রোটিনের প্রেজেন্ট আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার থেকে প্রোটিন হচ্ছে বের হয়ে টিবিউল দিয়ে চলে আসছে, তো তখন টিবিউলে দেখা যায় যে ওইগুলো হায়ালিন কাস্টগুলো তো মেনলি টিবিউলে ফর্মেশন হয়, তাই না? তো হায়ালিন কাস্টটাও এই টিবিউলে ফর্মেশন হচ্ছে। আমরা ইনক্রিজ সেরাম কোলেস্টেরলে আসি, যে সেরাম কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে। আমরা তো লিপিড দেখেছি যে প্রোটিন অনেক বেশি লস হয়ে যাচ্ছে শরীর থেকে, তো প্রোটিনের জায়গা পূরণ করার জন্য লিভার হচ্ছে যে লো অনকেটিক প্রেশার যে শরীরে আছে সেটা কম্পেনসেশনের জন্য দেখা যাচ্ছে লিভার হচ্ছে লিপোপ্রোটিন তৈরি করছে অনেক বেশি করে। তো এখন লিপোপ্রোটিন তৈরি করলে কি হচ্ছে, আলটিমেটলি যে শরীর আমাদের ব্লাডে যেটা সেরাম কোলেস্টেরল লেভেলের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তারপর অ্যালবুমিনের পরিমাণ তো কমে যাচ্ছে, সেটা তো বলাই হয়েছে, এবং অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটাই অল্টার হয়ে যাবে, কজ অ্যালবুমিনের পরিমাণ কমে যাচ্ছে। আচ্ছা রেনাল বায়োপসি ইন স্টেরয়েড রেজিস্ট্যান্ট কেসেস, তো দেখা যায় যে রেনাল বায়োপসি নট ডান ইন এভরি কেস। এটা কিছু ইন্ডিকেশন আছে, যদি নিউ অনসেট থাকে, চিলড্রেন যদি স্টেরয়েডের প্রতি রেসপন্স না করে থাকে, সেক্ষেত্রে আমরা করতে পারি, বাট রেনাল বায়োপসি সব ক্ষেত্রে করা হয় না। আচ্ছা ট্রিটমেন্টে আমরা আসি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখব সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট আছে, যেমন প্রোটিন এবং ক্যালোরি দিব টু প্রিভেন্ট প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। Fluids and salts are not restricted unless edema is severe. edema না হওয়া পর্যন্ত আমি ফ্লুইড আর সল্ট রেস্ট্রিকশন করবো না, কজ ফ্লুইড খেলে দেখা যায় যে আরও বেশি পরিমাণে ইডিমা আরও বেশি হয়ে যাবে। ইডিমা সিভিয়ার হয়ে গেলে আমরা ডায়ুরেটিক্স দেওয়ার ট্রাই করব। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যতখানি পারে পেশেন্ট ততখানি করবে, এই তো। তারপর প্রোফাইল্যাকটিক দিব, ওরাল পেনিসিলিন, নিউমোকক্কাল ইনফেকশন, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন করতে পারবো, এবং ইনিশিয়াল অ্যাটাকে আমরা প্রেডনিসিলিন দিব, এবং প্রেডিসিলিন 60 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার বডি সারফেসে ফর 6 weeks, দেন 40 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া, সিঙ্গেল মর্নিং ডোজ ইন অল্টারনেটিভ ডেজ ফর নেক্সট 6 weeks। তো এই তো ইনিশিয়াল অ্যাটাক আছে, ফ্রিকুয়েন্ট রিল্যাপস আছে, এবং ফ্রিকুয়েন্ট রিল্যাপস এখানে আমাদের আসলে এই ডোজগুলো জানতে হবে। প্রেডনিসিলিনের ডোজ মোটামুটি ভালো, অনেক ইম্পর্টেন্ট আসলে, ঠিক আছে। তারপর সাইক্লোফসফামাইডের ডোজটা জানতে হবে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 8 weeks, 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 12 weeks ইন স্টেরয়েড ডিপেন্ডেন্ট কেস। আচ্ছা এবার আমি সরাসরি চলে যাই যে এই যে টার্মগুলা কি, urinary remission, complete remission, relapse, frequent relapse, steroid dependent, steroid resistance, এই টার্মগুলা কি, এগুলা হচ্ছে essential to know, ঠিক আছে, মাস্ট টু নো কিছু টার্ম, এগুলোর দিকে আমরা একটু খেয়াল করি। তো আসো আমরা ইউরিনারি রিমিশনে চলে যাই। ইউরিন অ্যালবুমিন নীল অর ট্রেস ফর consecutive 3 days। তো এখানে this is a practical definition used in follow up of nephrotic syndrome। তো এটা কি হয়,
ইট ইন্ডিকেটস এন্ড অফ অ্যাক্টিভ প্রোটিন লিকেজ। অ্যালবুমিন আমরা ডিটেক্ট করতেছি ডিপস্টিকের মাধ্যমে। তো যদি ট্রেস অর নীল যদি হয় তখন আমরা বুঝতে পারবো নেয়ার নর্মাল গ্লোমেরুলার ফাংশন। এখন 3 days is used to confirm it's not just a daily fluctuation. তাহলে দেখো ইউরিনারি রিমেশন হয়েছে, এটা আমি কেমনে প্রুফ করব যে আমাদের পরপর 3 দিন যদি ইউরিন অ্যালবুমিন আমি একদম টোটালি দেখা যাচ্ছে যে নেয়ার নর্মাল পাচ্ছি অথবা ট্রেস আর নীল অ্যামাউন্টের পাচ্ছি, তখন এটাকে ইউরিনারি রিমেশন বলতে পারি। কমপ্লিট রিমেশন হচ্ছে প্রোটিন ফ্রি ইউরিন অ্যালং উইথ সেরাম অ্যালবুমিন লেভেল 3.5। দেখো সেরাম অ্যালবুমিনও এখানে কারেকশন হয়ে গেছে, প্লাস দেখা যাচ্ছে যে সেরাম অ্যালবুমিনও কারেকশন হয়ে গেছে, তা প্লাস যেটা হচ্ছিল প্রোটিন ইউরিয়া সেটাও কারেকশন হয়ে গেছে, তখন এটা কমপ্লিট রিমেশন। তাহলে ইউরিনারি রিমেশন কি শুধু প্রোটিন ইউরিয়া কারেকশন হয়েছে পরপর 3 দিন যদি আমি দেখি এটার, আর কমপ্লিট রিমেশন হচ্ছে প্রোটিনও কারেকশন হয়েছে প্লাস হচ্ছে সেরাম অ্যালবুমিনও কারেকশন হয়েছে। এবার আসো রিল্যাপস। দেখা যাচ্ছে যে ইউরিন অ্যালবুমিন 3+ or 4+ for 3 consecutive days after previous remission। একবার রিমিশন হয়েছে কিন্তু আমি ইউরিন অ্যালবুমিন 3+ or 4+ পাচ্ছি। তো দেখবো যে এটা হচ্ছে রিঅ্যাপিয়ারেন্সকে ইন্ডিকেট করে, যে রিঅ্যাপিয়ারেন্স অফ হেভি প্রোটিনিউরিয়া। তো এটা আবার বুঝবো যে রিল্যাপস মানে বুঝবো যে এখানে ডিজিজটা আবার রিঅ্যাক্টিভেশন হয়েছে। তো আমরা তো নেফ্রোটিক সিনড্রোমের জন্য প্রোটিন রেঞ্জটা আগেই পড়েছি, যেটা 3+ এবং 4+ হতে হবে। অকারিং আফটার রিমিশন এটা কনফার্ম করে যেটা রিল্যাপসের কেস, কোনো ইনিশিয়াল প্রেজেন্টেশন না। আচ্ছা, তো রিল্যাপস গেল যে 3টা কনজিকিউটিভ ডেতে আমি রিমিশনের পরেও পাচ্ছি আবার 3+, 4+ প্রোটিন ইউরিন অ্যালবুমিনে। ফ্রিকুয়েন্ট রিল্যাপসে আসি, এটা কি? তো এই যে রিল্যাপস সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 6 মাসে 2 বার অথবা 2 বারের বেশি আমার দেখা যাচ্ছে যে রিল্যাপস হচ্ছে, অথবা 12 মাসে 3 বারের বেশি রিল্যাপস হচ্ছে। মানে 1 বছরে 3 বারের বেশি অথবা 6 মাসে 2 বারের বেশি যদি রিল্যাপস হয়ে থাকে তখন সেটাকে আমি বলবো যে ফ্রিকুয়েন্ট রিল্যাপস। স্টেরয়েড ডিপেন্ডেন্ট এটা কি? এটা হচ্ছে 2 consecutive relapse when on alternative day steroid or within the 14 days of its discontinuation। আচ্ছা, এটা যেটা বলছে this patient can maintain remission without using steroids। তো steroid dependence leads to long-term steroid exposure risk। may need steroid sparing agents like, তো এখানে মেনলি steroid sparing এজেন্টের দরকার আছে। তো এই পেশেন্টের রিমিশনটাকে মেনটেন করার জন্য টোটালি হচ্ছে স্টেরয়েড, কন্টিনিউয়াস স্টেরয়েডের দরকার, তার টোটালি স্টেরয়েডের উপর ডিপেন্ডেন্ট। 1-3টা স্টেরয়েড না খেলে তখন দেখা যাবে যে 2 consecutive রিল্যাপস দেখা যাচ্ছে, অথবা 14 দিনের মাথায় আমাদের হচ্ছে স্টেরয়েড স্টপ করা 14 দিনের মাথায় দেখা যাচ্ছে যে কি হচ্ছে আবার হচ্ছে এটা রিল্যাপস করছে। ওকে, তারপর স্টেরয়েড রেজিস্ট্যান্সে আসি। এটা কি বলেছে? এটা বলেছে যে নো রিমিশন ডেসপাইট 4 weeks অফ ডেইলি প্রেডনিসোলন। 4 সপ্তাহ ধরে প্রতিদিন প্রেডনিসোলন খাচ্ছে বাট কোনো রেজিস্ট্যান্স হচ্ছে না, কোনো রিমিশন হচ্ছে না, তখন সেটাকে বলা হয় থাকে স্টেরয়েড রেজিস্ট্যান্ট।
আমি ইউরিনারি ফাইন্ডিংয়ে চলে আসি। এখানে কালার নর্মাল থাকবে, প্রোটিন পাবো অনেক বেশি পরিমাণে, গ্র্যানুলার কাস্ট প্রেজেন্ট থাকবে। ওকে, আর প্রোটিনিউরিয়া পাসেল পাবো। কাস্ট কেন থাকবে দেখো, ডাব্লিউবিসি কাস্ট আর মোর স্পেসিফিক ইন পাইলোনেফ্রাইটিস, বাট গ্র্যানুলার কাস্ট আমরা আচ্ছা এটা তো ইউরিনারি ফাইন্ডিং অফ দ্য নেফ্রাইটিক সিন্ড্রোম অ্যান্ড পাইলোনেফ্রাইটিস। তাহলে গ্র্যানুলার ক্লাস হচ্ছে আমরা মেনলি পাচ্ছি, দেখা যাচ্ছে যে 2 কেসই দেখা যাচ্ছে সিনিয়র মেনি রেনাল ডিজিজ। বাট যদি ডাব্লিউবিসি কাস্ট অথবা আরবিসি কাস্টের ক্ষেত্রে দেখি, সেটা আসলে মেনলি ডাব্লিউবিসি কাস্ট যেটা সেটা হচ্ছে পাইলোনেফ্রাইটিসকে মেনলি ইন্ডিকেট করে। কালার দেখবো হাই কালার থাকবে, যেহেতু এখানে ইনফ্লামেশন, প্রোটিনিউরিয়া থাকবে, পাস থাকবে, আরবিসি থাকবে, মেবি ফাউন্ড কাস্ট ক্যানুলার। এই তো ইনফেকশন ইজ কমন ইন নেফ্রোটিক সিন্ড্রোম বিকজ এখানে ইমিউনোগ্লোবিউলিন কমে যাচ্ছে, প্রোটিন কমে যাচ্ছে, মানে ডিফেন্স সিস্টেমই কমে যাচ্ছে আমাদের বডি। ইডিমা ফ্লুইড অ্যাক্টিং অ্যাজ কালচার মিডিয়াম ফর অর্গান, ওখানে ফ্লুইডের মধ্যে হচ্ছে অর্গানিজম কালচার করবে। তারপর ব্যাকটেরিয়াসাইডাল অ্যাক্টিভিটি অফ দ্য লিউকোসাইট কমে যাচ্ছে। তারপর কমপ্লিমেন্ট অফ প্রোটিন সেটাও কমে যাচ্ছে। ইমিউনোসাপ্রেসিভ থেরাপির কারণেও দেখা যাচ্ছে, স্টেরয়েড দিচ্ছে সেই কারণে দেখা যাচ্ছে যে ইনফেকশন আরও কমন হয়ে যাচ্ছে। ডিক্রিজ পারফিউশন অফ দ্য স্প্লিন ডিউ টু হাইপোভলিমিয়া, আবার যেহেতু হাইপোভলিমিয়া ডেভেলপ করছে সেই কারণে স্প্লিনের পারফিউশনও কমে যাচ্ছে, পারফিউশন। ওকে, তারপর এখানে আমরা চলে যাই ইনফেকশনের কী কমপ্লিকেশন অফ নেফ্রোটিক সিন্ড্রোম কী আছে। ফার্স্টে আমরা দেখবো কিছু ইনফেকশন হয়, যেমন স্পন্টেনিয়াস পেরিটোনাইটিস। এখানে নেফ্রোটিক সিন্ড্রোম হচ্ছে ইমিউনোসাপ্রেশন করে, স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে। তো তখন অনেক ইমিউনোগ্লোবিউলিন কমে যায়, কমপ্লিমেন্ট প্রোটিন কমে যায়, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়ার অপসোনাইজেশনও কমে যায়। আবার ম্যালনিউট্রিশন ডেভেলপ করছে, সেই কারণে দেখা যায় যে ইনফেকশনের চান্সেস বেড়ে যাচ্ছে। আর হাইপার কোয়াগুলেবিলিটি, তো এখানে হচ্ছে সরি ফর দ্যাট, আচ্ছা এখানে হচ্ছে লস অফ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তো সেখানে দেখা যায় যে অনেক সময় থ্রম্বো এম্বোলিজম ডেভেলপ করে। তারপর হাইপার কোলেস্টেরলেমিয়া, এখানে দেখা যাচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিসের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেহেতু যে সিরাম আমরা তো বলেছি যে কম্পেনসেশন, লিভার কী করে কম্পেনসেশনের জন্য একটা লিপোপ্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেয়। আরেকটা ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম যে হাইপার কোয়াগুলেবিলিটি, এখানে হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোটিন যেগুলো আছে, যে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোটিন যেগুলো আছে, প্রোটিন সি, প্রোটিন এস, তারপরে আছে অ্যান্টিথ্রম্বিন 3, সেগুলা কী হয় বলো তো, সেগুলা হচ্ছে যেহেতু কমে যাচ্ছে তাহলে কোয়াগুলেশন বেড়ে যাচ্ছে। আবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেটা হচ্ছে ট্রান্সফেরিনের পরিমাণ কমে যাওয়াতে, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন কমে যাওয়ার কারণে। তো ভিটামিন ডি মেনলি যেটা করতো, প্লাজমাতে সার্কুলেট করে একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড হতো, বাট নেফ্রোটিক সিন্ড্রোমে তো এটা হচ্ছে না, যে বাইন্ডিং প্রোটিনটা লস্ট হচ্ছে। তো এখানে ভিটামিন ডি যেটা হচ্ছে যে ভিটামিন ডি লেভেলটা কমে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এই কারণে রিকেটস এবং অস্টিওমালাইসিয়া ডেভেলপ করবে। তো ওয়াই আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস থ্রম্বোলিজম ইজ মোর ইন নেফ্রোটিক সিন্ড্রোম, ওটাই বলেছে যে বিভিন্ন কোয়াগুলেশনের প্রোটিন সেগুলো কমে যাওয়ার কারণে, অলসো লিভার সিনথেসিস করতে পারছে না প্রোগুলেন্ট ফ্যাক্টরগুলো। আমরা অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর নেফ্রাটিক সিন্ড্রোমের মধ্যে পার্থক্য দেখি। যে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা তো পড়েছিলাম যে সোর থ্রোটের একটা হিস্ট্রি থাকবে, স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের একটা হিস্ট্রি থাকবে মেনলি, যেটা বলতে চাচ্ছি। আর নেফ্রোটিক সিন্ড্রোমে এরকম কোনো হিস্ট্রি নেই, হিস্ট্রিটা কেবলমাত্র দেখা যাচ্ছে যে
এজিএনের জন্য প্রেজেন্ট। এজিএনে আর কি আছে আমরা এজিএনে দেখে নিয়েছি। ফার্স্টে হেমাচিউরিয়া আছে, স্ক্র্যাচ মার্ক থাকে যে ইউরিমিয়ার জন্য, যেহেতু অ্যাজোটেমিয়া ডেভেলপ করছে। হাইপার টেনশন প্রেজেন্ট থাকবে, ইউরিনের কালার হাই কালার হবে কজ হেমাচিউরিয়া। প্রোটিন মাইল্ড টু মডারেট ইউরিনে, মানে প্রোটিন ইউরিয়া থাকবে বাট এটা মাইল্ড টু প্রোটিন ইউরিয়া থাকে মেইনলি। আরবিসি থাকবে যেহেতু হেমাচিউরিয়া। গ্র্যানুলার কাস্ট থাকতে পারবে না, সো যেহেতু এটা একদমই গ্লোমেরুলাস লেভেলের একটা ইনজুরি। C3 লেভেল যেটা সেটা লো হবে এখানে যেহেতু প্রোটিন কমে যাচ্ছে। তারপর ট্রিটমেন্ট তো সাপোর্টিভ ট্রিটমেন্ট দেব। তারপর দেখি এখানে কি আছে। নেফ্রোটিক সিনড্রোমের জন্য আমরা বলেছি যে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে। তারপর গ্র্যানুলার কাস্ট এটা প্রেজেন্ট থাকবে নেফ্রোটিক সিনড্রোমের জন্য। তারপর দেখব যে রিল্যাপসটা অনেক কমন এখানে, আমরা রিল্যাপস তারপর হচ্ছে কতগুলো টার্মিনোলজি পড়লাম না, সব তো নেফ্রোটিক সিনড্রোমের জন্যই ছিল। এরকম স্পেসিফিক প্রেডনিসোলন এবং আদার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি। তো এই ছিল মোটামুটি যে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে পার্থক্য।